হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম ও একাদশ দ্বাদশে চাকরি বাতিল মামলার আপডেট। 2016 সালে স্কুল সার্ভিস কমিশন নবম, দশম ও একাদশ দ্বাদশে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল, অর্থাৎ প্রথম এসএলএসটি পরীক্ষা, যে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পেয়েছিল তাদের ফাঁকা ওএমআর শিট জমা করে তারা চাকরি পেয়েছিল, তার লিস্ট প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, এবং সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসে সরাসরি আবার কলকাতা হাইকোর্টে। তো 952 জন নবম দশমে ফাঁকা ওএমআর শিট জমা করে তারা চাকরি পেয়েছিল, সেই মামলার আপডেট জানবো, তার বর্তমান অবস্থা এবং বর্তমান গতকাল এই মামলাটির শুনানি হয়েছে এবং তার অর্ডার কপির ব্যাখ্যা। পরপর বেশ 2-3 দিন শুনানি হয়েছে, তো ডিটেলস আমরা জেনে নেব, তার বিস্তারিত ব্যাখ্যা এবং ডিটেলস কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি স্কুল সার্ভিস কমিশন 2016 সালে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল নবম, দশম থেকে শুরু করে একাদশ, দ্বাদশ এবং তার পাশাপাশি গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত স্তরের ক্ষেত্রে ফাঁকা ওএমআর শিট জমা করে তারা চাকরি পেয়েছিল, এবং সেই ফাঁকা ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছিল এবং সেই মামলা হয়েছিল। সেই মামলাটি কলকাতা হাইকোর্ট থেকে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপর থেকে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে প্রচুর মামলা সেখানে গিয়ে পেন্ডিং হয়ে থাকে। তার পরবর্তীতে সুপ্রিম কোর্ট দেখে যে প্রচুর মামলা যেহেতু রয়েছে সেহেতু বিস্তারিত শুনানির প্রয়োজন, তাই সেই মামলাগুলো সরাসরি তারা শুনানির জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেয় এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় চিফ জাস্টিস তাকে এই নির্দেশ দেওয়া হয় যে সমস্ত মামলাগুলো এখানে বিস্তারিত শুনানি করিয়ে পরবর্তী ফাইনাল একটা ফাইন্ডিং আসার জন্য। তো সেক্ষেত্রে চিফ জাস্টিস এই সংক্রান্ত মামলাগুলো একটা নতুন বেঞ্চে অ্যাসাইন করে দেন। তো নতুন বেঞ্চে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং অন্যদিকে সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে এই মামলাগুলোর বিস্তারিত শুনানি হয়েছে। তো গতকাল 7ই মার্চ 2024 তারিখে বিস্তারিত শুনানি হয়েছে, তার আপডেট আমরা জেনে নেব এবং তার অর্ডার কপির ব্যাখ্যা জেনে দেখে নেব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, নবম, দশম ও একাদশ দ্বাদশে ফাঁকা ওএমআর শিট জমা করে চাকরিপ্রাপ্ত যে মামলাটি, সেই মামলাটির ফাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি 61635 এই মামলাটি, এবং যার রেজিস্ট্রেশন নাম্বার 306492 এই মামলাটি। এবং মামলাটির ফার্স্ট হিয়ারিং এর ডেট এখানে নেই, নেক্সট হিয়ারিং এর ডেট অর্থাৎ 4ই মার্চ ছিল নেক্সট হিয়ারিং। বর্তমানে এটাটি এখনো পর্যন্ত আপডেট করেনি, যদিও 7ই মার্চ মামলাটি বিস্তারিত শুনানি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে এই ওয়েবসাইটে কিন্তু আপডেট করেনি কলকাতা হাইকোর্ট। তো যেটা দেখা যাচ্ছে, মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং অনারেবল জাস্টিস অন্যদিকে সাব্বির রশাদের তাদের বেঞ্চে এই মামলাটির শুনানি চলছে। তো মামলাটির পেশনার যিনি রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, এবং অন্যদিকে তার অ্যাডভোকেট হিসেবে রয়েছেন সুদীপ্ত দাশগুপ্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো নবম, দশম ও একাদশ দ্বাদশের এই ফাঁকা ওএমআর শিটে চাকরি করা এই সমস্ত মামলাগুলি বর্তমানে কিন্তু দীর্ঘদিন কন্টিনিউ শুনানি প্রক্রিয়া ইতিমধ্যে চলছে। তো দেখুন, শুনানি প্রক্রিয়া শুরু হয়ে গেছে কবে থেকে, দেখুন 1-2-2024 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এটা কিন্তু শুনানি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং এ মাসের 4-3-2024 তারিখে শুনানি হয়েছে। আবার 4-3-2024 তারিখ রয়েছে একই ডেটে আপনার পরপর কয়েক অর্ডার কপি আপলোড হয়েছে। 6 তারিখে শুনানি হয়েছে এবং 7 তারিখে 7ই মার্চ শুনানি হয়েছে, অর্থাৎ পরপর বেশ কয়েকটি দিন পরপর লাগাতার 3-4 দিন কিন্তু শুনানি হয়েছে। তো প্রথম যেদিন ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানির জন্য উঠেছিল, সেদিন আমরা দেখব কি কি গ্রাউন্ডে সুপ্রিম কোর্ট কিভাবে বা কি কি যুক্তি দেখি এখানে নিয়ে এসেছিল এবং কি কি সেখানে ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে বিস্তারিত আমরা সেখানে একবার দেখলে পরবর্তী অর্ডার কপিগুলো তো কিন্তু আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম অর্ডার কপির মধ্যে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, পরবর্তী অর্ডারগুলোতে অল্প অল্প করে সেখানে ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা দেখে নেব প্রথম অর্ডার কপিটা। তো অর্ডার কপির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, 1 ফেব্রুয়ারি 2024 তারিখে যে অর্ডারটা এসেছিল কোর্ট নাম্বার 22-এ, যার আইটেম নাম্বার ছিল 27 নাম্বার, আইটেম নাম্বার সিরিয়াল নাম্বারে ছিল, যার রেড নাম্বার 30649/2016, বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি যার পিটিশনার রয়েছেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তার পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যারা কথা বলছিলেন তারা পরপর নামগুলো রয়েছে এখানে। তো অর্ডার কপির ব্যাখ্যার আগে বলে রাখবো, বন্ধুরা এখনই একটু লাইক করে দিন ভিডিওটিতে, কেননা এই চ্যানেলের মধ্যে আপনারা কিন্তু অথেন্টিক সমস্ত প্রুফগুলো দেখিয়ে দেখিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো সুতরাং অথেন্টিক নিউজগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো অবশ্যই এখনই একটি লাইক করে। তো চলুন অর্ডার কপিটি দেখে নেওয়া যাক। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুতীর্থ নায়ক, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কথা বলছিলেন ডক্টর সুতনু কুমার পাত্র। দেখুন, যেটা বলা হচ্ছে দিস রিট পিটিশন, এই রিট পিটিশনটি করা হয়েছে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2016, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে শর্ট টার্মে ফার্স্ট এসএলএসটি,
তারা কিন্তু পিটিশনার রয়েছেন। আমি মূল বক্তব্যের দিকে যাব। অনারেবল সুপ্রিম কোর্ট যে অবজারভেশনটা দিয়েছিল সেই অবজারভেশনটা এখানে সরাসরি উল্লেখ করা হয়েছে। তো সুপ্রিম কোর্ট কি বলেছে, রিকোয়েস্ট করেছে অনারেবল চিফ জাস্টিস, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে রিকোয়েস্ট করেছেন একটা ডিভিশন বেঞ্চ গঠন করে এই মামলাগুলোর বিস্তারিত শুনানি করার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 19টা পিটিশন এখানে রয়েছে। সেই 19টা পিটিশন, তার সঙ্গে প্রচুর মামলা, তার সঙ্গে প্রচুর ক্যান ফাইল কিন্তু যুক্ত হয়ে আছে। তো সুপ্রিম কোর্ট মূল বক্তব্য কি রেখেছিল, এই ফাঁকা এমআরসি জমা করে চাকরিপ্রাপ্ত শিক্ষকদের জন্য কি অর্ডার দিয়েছিল, তা সেই মূল বক্তব্যটা আমরা দেখে নিই। মূল বক্তব্য যেটা বলা হচ্ছে, দ্য ডিরেকশন অফ দ্য সিঙ্গেল জাজ যে ডিরেকশনটা দিয়েছিল কি আপলোড দ্য সিবিআই রিকভার্ড ওএমআর শিট, অর্থাৎ সিঙ্গেল জাজ অর্থাৎ মাননীয় বিচারপতি, প্রাক্তন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে এই ফাঁকা ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করার জন্য। তো সেই রিকভার যে ওএমআর শিট সেটাকে শেয়াল স্ট্যান্ড ইনভ্যালিডেট, অর্থাৎ সেই আপলোড করা হয়েছে সেই অর্ডারটাকে ইনভ্যালিড করে দেওয়া হলো। এবং তারপর কি বলা হচ্ছে, দ্য ডিভিশন বেঞ্চ মে কনসিডার ইস্যুইং, অর্থাৎ এই বিষয়টাকে ডিভিশন বেঞ্চ কনসিডার করতে পারে কখন, সমস্ত বিষয়টা তার অথেন্টিসিটি প্রমাণ করে বা তার সেটাকে এস্টাবলিশ করে তারপরে এই রুলটি তারা প্রয়োজন যদি হয় তাহলে তারা কিন্তু সমস্ত এভিডেন্স, সমস্ত রুলস প্রয়োগ করে এটাকে স্টাবলিশ করতে পারে। তার পাশাপাশি সিবিআই কি নির্দেশ দিচ্ছে, দেখুন সিবিআই কে নির্দেশ দিচ্ছে যে কমপ্লিট দ্য ইনভেস্টিগেশন উইদিন 2 মান্থ, 2 সপ্তাহের মধ্যে এই সমস্ত ইনভেস্টিগেশন কমপ্লিট করার জন্য নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট। এবং তার পাশাপাশি আরো কি নির্দেশ দিচ্ছে দেখুন, যে এখানে দেখা যাচ্ছে যে ডিভিশন বেঞ্চকে 6 মান্থ 6 সপ্তাহের জন্য সময় দেওয়া হয়েছে। এই 6 সপ্তাহের মধ্যে সমস্ত মামলাগুলো, স্কুল সার্ভিস কমিশনের এই সমস্ত মামলাগুলো তার নিষ্পত্তি ঘটাতে হবে এই 6 মাসের মধ্যে। কলকাতা হাইকোর্টে যেদিন প্রথম অর্ডার হয় তখন এই যে অর্ডারটা দেখছি আমরা, মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তার সিঙ্গেল বেঞ্চে কিন্তু অর্ডার এসেছিল। তার পরবর্তীতে এই মামলাটি দেখুন যে ডিভিশন বেঞ্চ একটা গঠন করে দেওয়া হয়েছিল। মাননীয় জাস্টিস দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চে, সেখানে দেবাংশু বসাক মাননীয় বিচারপতি এবং সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ, দুজনের ডিভিশন বেঞ্চে এই মামলাটির পরবর্তী শুনানিগুলো চলে। এবার আমরা দেখে নেব 4ই মার্চ 2024 তারিখে মাননীয় বিচারপতিরা এই নবম, দশম ও একাদশ দ্বাদশের এই ফাঁকা ওএমআর শিট জমা করে চাকরি পাওয়া শিক্ষকদের জন্য কি অর্ডার দিয়েছিলেন। তো আমরা সরাসরি চলে এসেছি 4 তারিখের অর্ডার কপির মধ্যে। 4ই মার্চ 2024 তারিখে দেখুন আইটেম নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি 21 থেকে 369 নম্বর সিরিয়াল। তার মানে কতগুলো মামলা আছে এর মধ্যে সেটা আপনারা কিন্তু নিশ্চিন্তে বলতে পারছেন। এখানে 349টি মামলা, 349টি মামলা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই সমস্ত রিলেটেড মামলাগুলো। তো মামলাটি 29 নম্বর কোর্ট নাম্বারে উঠেছিল, যার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে 30649 2016 বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, যা আমরা দেখলাম একটু আগে। এবং তার পাশাপাশি দেখুন অনেকগুলো রিট পিটিশন যুক্ত হয়েছে। তো টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে 58টি পেজ রয়েছে। তো 58টি পেজের মধ্যে দেখুন আমি একটু নিচে নামাচ্ছি, তো ম্যাক্সিমাম পেজগুলো সব এই মামলা লিখতে লিখতেই কিন্তু কাজ শেষ হয়ে গেছে, মানে পেজগুলো ভরাট হয়ে গেছে। রিট পিটিশন নাম্বার এবং তার ক্যান নাম্বারগুলো লিখতে লিখতেই এই প্রায় 58টা পেজ শেষ হয়ে গেছে। তো একদম লাস্টে শুধুমাত্র খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আমি, খুব অল্প কিন্তু অর্ডার কপিটা ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা সেই মূল বক্তব্যের দিকে চলে যাব। এবার শুরু হয়েছে কার পক্ষ থেকে কে কথা বলছেন, অর্থাৎ অ্যাডভোকেট কে কে রয়েছেন, কোন ক্যানের জন্য, কোন রিট পিটিশনের জন্য কে কথা বলছেন, সমস্ত ডিটেলসগুলো রয়েছে। তো আমরা চলে এসেছি একদম লাস্টে, একদম অর্ডার কপির মধ্যে চলে এসেছি। ভিডিওটি একটু বড় হতে পারে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এখনো কিন্তু 2টি অর্ডার কপি পরপর 3 দিন শুনানি হয়েছে, তাই একটু ব্যাখ্যা করতে কিন্তু সময় লাগবে। তো চলুন আমরা দেখে নিই। প্রথমে যে আমরা সংক্ষেপে আলোচনা করব, প্রথমে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই কে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে যে তারা যে ইনভেস্টিগেশনটা করছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো একটা ইমেলের মাধ্যমে তাদেরকে সেন্ড করার কথা বলা হচ্ছে। লার্নেড অ্যাডভোকেট অফ সিবিআই কে সাবমিট করার কথা বলা হচ্ছে সমস্ত ডকুমেন্টস, কি কি ইন্সপেকশন করেছে তারা, কি কি ইনভেস্টিগেশন করেছে সেগুলোকে কোর্টের রেকর্ড এর মধ্যে রাখা হবে। মিস্টার রঞ্জিত চ্যাটার্জি, যেটা জানা যাচ্ছে অ্যাপিয়ারিং ফর দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা চাকরি করতো তাদের পক্ষ থেকে রঞ্জিত চ্যাটার্জি কথা বলছিলেন। কোর্ট একটা এফিডেভিট ফাইল চেয়েছে, সমস্ত রেকর্ডগুলোকে তারা কোর্ট রেকর্ড আকারে জানতে চায়, এফিডেভিট আকারে জমা দিতে বলেছে। এরপর লাস্ট প্যারাগ্রাফে উই হিয়ার্ড মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট ফর দ্য সাম অফ পিটিশনার, কিছু পিটিশনার পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কথা বলছিলেন। মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমস্ত সাবমিশনগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর মিস্টার আশিস কুমার চৌধুরী তিনি সমস্ত বিষয়গুলো সাবমিট করবেন ফর আনসাকসেসফুল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা অসফল ক্যান্ডিডেট, যারা সফল হতে পারেনি বা চাকরি পায়নি, কোন লেভেলের জন্য, নবম, দশম এবং একাদশ দ্বাদশ লেভেলের জন্য যারা চাকরি পায়নি তাদের জন্য আশিস কুমার চৌধুরী তিনি কথা বলবেন। তো লিস্ট অন ম্যাটার 5ই মার্চ 2024 তারিখে, অর্থাৎ তার পরের দিনই কিন্তু লিস্টেড করা হয়েছে। তো আমরা দেখে নেব 5 তারিখের অর্ডার কপির মধ্যে মাননীয় বিচারপতিরা কি উল্লেখ করেছেন তার ডিটেলস আমরা দেখব। তো আমরা 5 তারিখে চলে আসি। 5ই মার্চ 2024 তারিখে মামলাটির যে সিরিয়াল নাম্বার ছিল 21 থেকে
369 নাম্বার সিরিয়াল নাম্বার, মামলাটি কোর্ট নাম্বার 29 নাম্বারের সিরিয়াল নাম্বারে উঠেছিল। তার মানে আমরা কিভাবে কন্টিনিউ একটার পর সিরিয়ালি কিন্তু অ্যানালাইসিস করছি সমস্ত বিষয়গুলো স্টেপ বাই স্টেপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকছে। তো তারপর আমরা যে মামলাটি রিট পিটিশন নাম্বার 30649/2016 এটা আমরা অ্যানালাইসিস করেছি, দেখেছি কোন কোন মামলাগুলো পরপর এখানে রয়েছে, সেটা আমি আর ডিটেলস বলছি না। তো সেই প্রথমেই কিন্তু এখানেও কিন্তু 59 পেজ, আগের থেকেও বেশি পেজ রয়েছে এখানে, 59টি পেজ রয়েছে এবং অর্ডার কপির মধ্যে খুব অল্পটাই অ্যানালাইসিস করা হয়েছে, অল্পটা বলা হয়েছে। সেখানে 1 থেকে 2 পেজ হয়তো রয়েছে। তো আমরা একদম লাস্টের দিকে চলে যাব। আগের দিনে যে এফিডেভিট জমা করার কথা বলা হয়েছিল সেই এফিডেভিটটা তারা জমা করেছে এবং কোর্ট সেটাকে রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। দেখুন মামলাগুলো কিভাবে ডিলে হয় তার নমুনা অর্ডার কপির মধ্যে উল্লেখ পাচ্ছি আমরা। এই মামলায় সরকারের পক্ষ থেকে মিস্টার গভর্নমেন্ট প্লিডার যিনি কথা বলছিলেন, চিফ সেক্রেটারি যিনি ছিলেন, তিনি কিন্তু অ্যাপিয়ার করতে পারেননি আজকে। কেন? ইলেকশন প্রসেসের জন্য তিনি কিন্তু আজকে কোর্টরুমে উপস্থিত হতে পারেননি। তো সেই কথাটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তিনি কি এসেছেন, টাইম রিকোয়ার্ড, টাইম তিনি চেয়ে নিয়েছেন এবং মামলাটি পরবর্তী স্যাংশনের জন্য তো যেটা জানা আছে, রিকোয়েস্টেড টু অ্যাপিয়ারিং দ্য কোর্ট টুমোরো ইন দিস অ্যাসপেক্ট, অর্থাৎ আগামী কালকের শুনানির জন্য তিনি কিন্তু রিকোয়েস্ট করেছেন। ফলে মামলাটি কিন্তু আরো ডিলে হয়ে গেল, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। তবে উই হিয়ার্ড মিস্টার আশিস চৌধুরীর পক্ষ থেকে তিনি তার বক্তব্য রেখেছেন কিছু রিট পিটিশনের পক্ষ থেকে। সেই সঙ্গে মিস্টার আশিস চৌধুরী তিনি কিন্তু বেশ কিছু রেকর্ড সেখানে সাবমিট করেছে, যে কথাগুলো তিনি বলেছেন সেই রেকর্ডগুলোকে কলকাতা হাইকোর্ট তারা সাবমিট করেছে বা রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। মিস্টার আশিস চৌধুরী তিনি দুটো অ্যাডভোকেট পক্ষ থেকে কথা বলেছিলেন, দুটো মামলার পক্ষ থেকে কথা বলেছিলেন। এখানে পরপর তার রিট পিটিশন নাম্বারগুলো রয়েছে, সিরিয়াল নাম্বারগুলো রয়েছে, কারা কারা ছিল। তো তাদের সমস্ত সাবমিশনগুলো কমপ্লিট হয়েছে। উই কল আপন দ্য লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার্স অর অ্যাপিলেন্ট, পিটিশনার বা অ্যাপিলেন্ট বা রেসপন্ডেন্ট তাদের পক্ষ থেকে যারা কথা বলতে চান, ওয়ান্ট টু এনিথিং ফার্দার ইন দ্য ম্যাটার, অন্য কোনো কিছু যদি কেউ কিছু অ্যাড করতে চান বা কেউ কোনো কথা বলতে চান, তাহলে কিন্তু তাদের জন্য তিনি কিন্তু কল করেছেন বা ইনভাইট করেছেন। এই ধরনের রিকোয়েস্টের পর আর কোনো রকম ভাবে কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে বা অ্যাপিলেন্টদের পক্ষ থেকে কোনো রকম রিকোয়েস্ট আর গ্রহণ করা হবে না। সেই সঙ্গে কোর্ট কল করছে ডেপুটি সলিসিটর জেনারেল, তাকে অ্যাপিয়ার করার জন্য। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর পক্ষ থেকে শান্তনু কুমার পাত্র, তিনি স্কুল সার্ভিস কমিশন ডিটেলসগুলো তাকে সাবমিশনের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। মিস্টার সুতনু কুমার পাত্র তিনি কি সাবমিট করছেন, ভেরিয়াস নিউ পয়েন্ট, নতুন নতুন পয়েন্ট তিনি তুলে ধরেছেন, কোর্টকে আর্গুমেন্ট করেছেন। সেখানে তিনি আরো জানাচ্ছেন যে সমস্ত পার্টির পক্ষ থেকে কোর্ট ইয়েস্টারডে এবং গতকাল এবং আজকে সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। হি রিকোয়ার্ড মোর টাইম টু গেট বেটার প্রিপেয়ার, তিনি আরো টাইম চেয়েছেন পরবর্তীতে তিনি আরো ভালোভাবে প্রিপেয়ার হয়ে আসার জন্য। তিনি কিন্তু আরো টাইম চেয়ে নিয়েছেন। কোর্ট কিন্তু তাকে পারমিশন দিয়েছে পরবর্তী সাবমিশন করার জন্য। ইন অর্ডার টু অ্যালাউ ডক্টর পাত্রকে অ্যালাউ করা হচ্ছে টু বেটার প্রিপারেশন, পরবর্তীতে ভালো প্রিপারেশনের জন্য, এবং পরবর্তীতে 6 মার্চ 2024 তারিখে লিস্টেড করা হয়েছে। এবার আমরা দেখে নেব 6 মার্চ কি নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তো 6 তারিখের অর্ডার কপিটা দেখবো আমরা। তো আমরা চলে এসেছি সরাসরি 6/3/2024 তারিখের অর্ডার কপির মধ্যে। সিরিয়াল নাম্বার আমরা দেখতে পাচ্ছি 82, আবার একই রকম ভাবে 21 থেকে 369 নাম্বার সিরিয়াল নাম্বার, কোড নাম্বার 29, মামলাটির রিট পিটিশন নাম্বার, পিটিশনার সমস্ত ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সরাসরি আমরা অর্ডার কপির মধ্যে চলে যাব। এখানেও কিন্তু 58 পেজের অর্ডার কপি উল্লেখ করা হয়েছে, 58টি পেজ রয়েছে এখানে। সবাই মামলাগুলোর ডিটেলস উল্লেখ করতে করতে টাইম শেষ হয়ে গেছে। তো আমরা দেখব সরাসরি মূল বক্তব্য যেখানে পেশ করা হয়েছে সেখানে আমরা চলে যাব। 6 তারিখের অর্ডার কপি দেখলে আরো পরিষ্কার হবে যে কিভাবে মামলাগুলো ডিলে হয়, কি কারণে ডিলে হয়, সেটা কিন্তু আরো পরিষ্কার হচ্ছে। দেখুন যেটা জানাচ্ছে, লার্নেড গভর্নমেন্ট প্লিডার সাবমিট দ্যাট, গভর্নমেন্টের পক্ষ থেকে, গভর্নমেন্টের যিনি প্লিডার রয়েছেন তার পক্ষ থেকে তিনি কি বলছেন, ওয়ান মোর ডে অ্যাকোমোডেশন, তাকে আরো একটা দিন জন্য সময় দেওয়া হোক, মে বি গিভেন টু হিম, একদিনের জন্য তাকে আরো সময় দেওয়া হোক। ইন সাচ সার্কামস্টেন্স উই উইল হিয়ার গভর্নমেন্ট প্লিডার টুমোরো, অর্থাৎ আগামীকাল, অর্থাৎ 7 তারিখ মামলাটির শুনানির জন্য তিনি কিন্তু রিকোয়েস্ট করছেন। এরপর প্যারাগ্রাফে কি বলা হচ্ছে, মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, লার্নার সিনিয়র অ্যাডভোকেট কমেন্টস হিজ সাবমিশন, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাবমিশনগুলো শুরু করেছেন। সিন্স লার্নার অ্যাডভোকেট ফর দ্য স্কুল সার্ভিস কমিশন ওয়ান্টেড টু রিজিউম হিজ সাবমিশন অন দ্য নেক্সট ডে, পরবর্তী ডে তে তিনি যে সাবমিশন শুরু করেছিলেন সেটা কিন্তু পরবর্তী ডেতে গিয়ে তিনি তার বাদ বাকি সমস্ত বিষয়গুলো তিনি সাবমিট করবেন, এবং লিস্টেড দ্য ম্যাটার অন মার্চ 7, 2024 তারিখ, অর্থাৎ আগামী কালকেই কিন্তু শুনানির জন্য ফিক্স করা হয়েছে। অর্থাৎ 6 তারিখের কথা বলছি আর কি, 6 তারিখের পর দিন 7 তারিখে মামলাটি ফিক্স করা হচ্ছে। এবার আমরা দেখে নেব 7 তারিখ অর্থাৎ গতকালকে কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতিদ্বয়। তো সরাসরি আমরা চলে আসি 7ই মার্চ 2024 তারিখে কি কি শুনানি হয়েছে। আইটেম নাম্বার 21 থেকে
369 নাম্বার সিরিয়ালে মামলাটি লিস্টেড ছিল। কোর্ট নাম্বার 29 নম্বরে যা রিট পিটিশন নাম্বার, পিটিশনের সমস্ত ডিটেইলস এখানে উল্লেখ করা রয়েছে। এখানেও কিন্তু 59টি পেজ রয়েছে, 59টি পেজের অর্ডার কপি রয়েছে। এই 59টা পেজ কিন্তু পেরিয়ে গেছে। তো সরাসরি মূল বক্তব্য, মূল অর্ডারের দিকে আমরা চলে যাব। লাস্ট যেখানে উল্লেখ করা হয়েছে সেখানে আমরা চলে যাব। গতকালকে 7ই মার্চ যে অর্ডার কপির মূল বক্তব্যটা অর্ডার কপির মধ্যে উল্লেখ করা হয়েছে, যেটা বলা হচ্ছে, দ্য কোর্ট ইজ ইনফর্ম দ্যাট, কোর্ট ইনফর্ম করছে যে ক্রিমিনাল কেস বিফোর জুরিসডিকশন কোর্ট ইজ ফিক্সড অন মার্চ 12, 2024। অর্থাৎ একটা ক্রিমিনাল কেস ফিক্সড করা হয়েছে 12 তারিখে শুনানির জন্য। তো 12 তারিখে শুনানির জন্য এই কারণের জন্য উই উইল হিয়ার দ্য লার্নেড গভর্নমেন্ট প্লিডার, অর্থাৎ গভর্নমেন্ট প্লিডার, গভর্নমেন্টের পক্ষ থেকে যিনি কথা বলছিলেন তাকে স্যাংশন, তার সমস্ত বক্তব্যগুলো শুনবে হাইকোর্ট মার্চ 13, 2024 তারিখ। অর্থাৎ 13ই মার্চ কিন্তু শুনবেন গভর্নমেন্টের যিনি প্লিডার, তার সমস্ত বক্তব্যগুলো তারা শুনবেন। তো তারপর যেটা বলা হচ্ছে, এই যে ক্রিমিনাল যে কেসটা, ফৌজদারি মামলাটা বর্তমানে এই মামলার সঙ্গে কোনো রকম ভাবে কোনো রকম প্রভাবিত করতে পারবে না, বা এখানে শুনানি করা যেতেই পারে, কোনো রকম বাধা আসবে না। এরপর যে অর্ডার কপির মধ্যে যেটা বলা হচ্ছে, এর আগের দিন মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার বক্তব্য শুরু করেছিলেন, এবং যেটা জানা যাচ্ছে লার্নেড সিনিয়র অ্যাডভোকেট কনক্লুডেড হিজ সাবমিশন। গতকাল থেকে শুরু করে তিনি আজকে কিন্তু সাবমিশন কমপ্লিট করে দিয়েছেন। অন হিজ কনক্লুশন, তার শেষ করার পর ডক্টর সুতনু পাত্র তিনি কিন্তু শুরু করেছেন লার্নেড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য স্কুল সার্ভিস কমিশন রিজিউমস হিজ সাবমিশন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুতনু পাত্র তিনি কথা বলছিলেন। তিনি এর আগে বেশ কিছু বিষয় সাবমিট করেছেন, এবং কালকে কিন্তু তিনি তার সাবমিশনগুলো কন্টিনিউ করেছেন। বাদবাকি আরো সাবমিশন কিন্তু তিনি শুরু করে দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এরপর যেটা জানা যাচ্ছে, লিস্ট দিস ম্যাটার অন মার্চ 8, 2024। অর্থাৎ আজকেই কিন্তু মামলাটি আবার লিস্টেড হয়ে আছে। তো আজকে দেখা যাক পরবর্তী আপডেট কি উঠে আসে, শুনানি কি ডিটেলস আছে, সেটা আমরা দিকে নজর থাকবে। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক, অন্যদিকে মাননীয় বিচারপতি সাব্বির রশিদ, তারা কি অর্ডার দেন সেদিকে আমাদের নজর থাকবে। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ, এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।